আচ্ছা, হ্যালো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দাদা দেখা ভিজিবল। যাচ্ছে। ওকে। সো আজকের থেকে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেমের ক্লাস স্টার্ট হচ্ছে। তোরা এর আগে আহ, কোন ক্লাস করেছিস? কোন স্যারের ক্লাস করেছিস? তোদের ক্লাস হয়েছে তো আগে? মানে এই সেমে আর কোনো ক্লাস হয়েছে? হ্যাঁ রাজদীপ স্যার, রাজদীপ স্যার কি পড়িয়েছিলেন রাজদীপ স্যার? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওকে, ঠিক আছে। তো দেখ, আমি তোদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেম পড়াবো, ঠিক আছে? ওকে দাদা। ওকে। তো দেখ, ফার্স্ট আমাদের নাম যে সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে, সিস্টেম। সো আমাদেরকে জানতে হবে যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা যেটা আছে সেটা কি, কারণ বেসিক্যালি কোনো একটা সাবজেক্ট স্টার্ট করলে তার মিনিংটা আমাদের জানা খুবই দরকার, ঠিক আছে? তাই তো, মিনিংটা তো জানতে হবে। হ্যাঁ দাদা। ওকে। তো দেখ, বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা না হচ্ছে একটা প্রোগ্রামিং প্যারাডিয়াম, ঠিক আছে, মানে প্রোগ্রামিং লেখার স্টাইল বলতে পারিস। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, তারপর বোঝাচ্ছি। না, অবজেক্ট ওরিয়েন্টেড is basically a প্যারাডিয়াম। প্যারাডিয়াম মানে বুঝিস? বুঝিস কেউ? না দাদা। মানে একটা ওয়ে বলতে পারিস, ঠিক আছে? দ্যাট মিনস, বোঝাচ্ছি আমি, জাস্ট ডেফিনেশনটা একটু লিখে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। ইট ইজ আ ওয়ে টু ডুইং আ ওয়ার্ক। দেখ, এবার কোনো একটা কাজ করার জন্য তোদের তো বিভিন্ন মাধ্যম আছে, ঠিক আছে? এবার একটা কাজ তোরা মেশিন দিয়েও করতে পারিস, একটা কাজ তোরা ম্যানুয়ালি করতে পারিস, ঠিক আছে? কেউ কেউ আছে যারা খুব ডাই হার্ড হয়ে কাজ করে, ঠিক আছে, বিশাল পরিশ্রম করে কাজ করে, বাট কেউ কি, কেউ সেটা মানে ইউনিক উপায়ে কাজটা করতে ভালোবাসে যাতে সেটা তাকে কম খাটতে হয়। কি, কারেক্ট তো? একটা কাজকে, একটা ওয়ার্ককে অনেক রকম ভাবে করা যায় তো। কেউ হচ্ছে ধরে নে হ্যাঁ। সে খুব পরিশ্রমী, ঠিক আছে, খুব পরিশ্রম। বা কেউ মানে ইউনিক ভাবে কাজ করে, লেস এফোর্ট দিয়ে যাতে কাজটা হয়ে যায় সে সেটা দেখে। আবার কেউ লেজি ভাবে কাজ করে, ঠিক আছে, যদিও কাজ করতে গেলে লেজি ভাবে করলে চলবে না, ঠিক আছে, লেজি ওয়ে। সেই রকম আমাদের একটা প্রোগ্রামিং করার জন্য বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন মাধ্যম আছে, ঠিক আছে? তার মধ্যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা জিনিস, হচ্ছে তার মধ্যে, ঠিক আছে? তাহলে অবজেক্ট, দেখ, এটা সবারই একটা মিসকনসেপ্ট থাকে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো একটা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কখনোই নয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়ে, কাজ করার একটা ওয়ে, প্রোগ্রামিং করার একটা ওয়ে। দেখ, ওটাই লিখে দিয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ বেসিক্যালি প্যারাডিয়াম। প্যারাডিয়াম মানে হচ্ছে একটা মানে পদ্ধতি বলতে পারিস, ঠিক আছে, বা ওয়ে। দ্যাট মিনস ইট ইজ আ ওয়ে টু ডুইং আ ওয়ার্ক। একটি কাজ করার যেরকম অনেক কিছু পদ্ধতি থাকে, ঠিক আছে, সেরকম আমাদের একটা প্রোগ্রাম করারও অনেক পদ্ধতি আছে, তার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এইবার তোদের মনে কোশ্চেন আসতেই পারে যে যেরকম আমরা একটা ওয়ার্কের দেখলাম যে বিভিন্নভাবে আমরা কাজটা করতে পারি, তাই তো? কেউ পরিশ্রমী আছে, বিশাল পরিশ্রমের সাথে কাজ করে। কেউ ভাবে যে আমি লেস এফোর্ট দেবো, ইউনিক ভাবে কাজটা করবো যাতে আমাকে লেস এফোর্ট দিতে হয়। বাট আবার কেউ ভাবে যে আমি লেজি ওয়েতে কাজ করবো। সেই রকম একটা প্রোগ্রামিং করার কি কি ওয়ে আছে সেগুলো তো আমাদেরকে জানতে হবে, তাহলে তো আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে, তাই তো? কি বলিস? হুম। হ্যাঁ। হ্যাঁ তাহলে দাদা। ফার্স্ট আমরা একটা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডিয়াম, যেটা আমরা এখনই লিখলাম, সেটা বলতে পারি তো? হুম। অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডিয়াম একটা হলো। ওকে। আর কি আছে?
আর আছে প্রসিডিউরাল প্যারাডিয়াম। তিন নাম্বার হচ্ছে ফাংশনাল প্যারাডিয়াম। লজিক্যাল প্যারাডিয়াম। স্ট্রাকচারাল প্যারাডিয়াম। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে একটা প্রোগ্রামিং করার এইগুলোই হচ্ছে মানে পদ্ধতি বলতে পারিস। ঠিক আছে, তাহলে যে তোরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখছিস, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো এই 5টা প্রোগ্রামিং এর মানে পদ্ধতির মধ্যে পড়ে, যে কোনো একটা ওয়েতে কাজ করে। বুঝলি বুঝতে পারি। ব্যাপারটা কি বললাম, বুঝতে পারলি তো? তাহলে যে কোন ল্যাঙ্গুয়েজটা কোনটা, একটু যেগুলো কমন ল্যাঙ্গুয়েজ গুলো বলে দাও, কোনটা কোন হ্যাঁ, কোন বলে দিচ্ছি প্রোগ্রামিং। বলে দিচ্ছি বলে দিচ্ছি সেরকম আমরা যদি প্রসিডিউরাল প্রোগ্রামিংটা দেখতে যাই, এই যে আমরা যে প্রসিডিউরাল প্রোগ্রামিং দেখতে যাই, এখানে মেনলি না তোর প্রোগ্রামিংগুলোকে ফাংশনস প্রসিডিউর হিসাবে করা হয়। মানে ফাংশনস প্রসিডিউর মেনলি এগুলোর উপর ডিপেন্ড করে করা হয়। আর এই প্রোগ্রামিং এ যদি আমরা এক্সাম্পল দিই, সেটা কি হতে পারে বলতো? বলতো ফাংশন প্রসিডিউর কোনগুলোর ক্ষেত্রে আমরা বেশি প্রায়োরিটি দিই বল? তোরা সি, করে সি এসছিস। প্লাস প্লাস। গুড গুড গুড, সি। ঠিক আছে, সি প্লাস প্লাসটাও রয়েছে, বাট সেখানেও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মানে কনসেপ্টটা বেশি রয়েছে। ঠিক আছে, তাই আমরা ফুললি সেটা প্রসিডিউরাল প্যারাডিয়াম বলতে পারি না। এই হ্যাঁ, ফুললি প্রসিডিউরাল প্যারাডিয়াম বলতে পারি না, বাট পার্সিয়ালি বলতে পারিস, কেননা সেখানেও ফাংশন রয়েছে। আচ্ছা। হ্যাঁ, হুম। ওকে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডিয়াম যেটা আমরা জানবো, তাহলে সেটা পরে জানবো। ঠিক আছে, আর কি রইলো? ফাংশনাল প্যারাডিয়াম। ফাংশনাল প্যারাডিয়াম মেনলি যেগুলোতে ফলো করে না, যে সমস্ত প্রোগ্রামগুলো, সেগুলোতে জানিস তো মানে বেসিক্যালি এরকম দাঁড়ায়, হোয়াট টু ডু বাট নট হাউ টু ডু ইট। কি করতে হবে সেটা বলে দেয়, হোয়াট টু ডু বাট নট হাউ টু ডু। এরকম প্রোগ্রামিং তোরা যদি দেখতে যাস, জাভা স্ক্রিপ্টের বিভিন্ন তোর ফাংশনস আছে। ঠিক আছে, জাভা স্ক্রিপ্টের যেগুলোর মাধ্যমে আমরা জানছি যে এটা হচ্ছে, বাট কিভাবে হচ্ছে সেটা আমরা জানছি না। যেরকম অন ক্লিক আর থাকে না, অন ক্লিক, অন মাউস এন্টার, এরকম যেগুলো থাকে, ঠিক আছে, সেগুলোর মাধ্যমে আমরা হুম। বিভিন্ন ফাংশনাল লিখি, সেরকম টাইপের ব্যাপারটা দাঁড়াচ্ছে। তো এই ফাংশনাল প্যারাডিয়াম যেগুলোতে ফলো করে, বেসিক্যালি প্রায়োরিটি দেয় হোয়াট টু ডু। দ্যাট মিনস কি করতে হবে সেটা আমরা বলে দিই, বাট কিভাবে হচ্ছে সেটা আমাদের এতটা প্রায়োরিটি দিই না, সেটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দেখে। লজিক্যাল প্যারাডিয়াম কি হতে পারে বলতো? মেনলি লজিক্যাল প্যারাডিয়াম এগুলো আমরা খুব একটা ইউজ করি পাইথন। না। না, লজিক্যাল প্যারাডিয়াম যেগুলো মানে একদম ফুললি তোর ইউজ হয়, ঠিক আছে, প্রোলগ বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো লজিক আমরা ইউজ বেস। করি না। প্রোলগ বলে আছে, প্রোলগ, ঠিক আছে। এগুলো মেনলি তোর বেসড অন ফ্যাক্ট, রুলস অ্যান্ড কোয়ারিজ এর উপর ডিপেন্ড করে এগুলো হয়। ঠিক আছে, এখানেও ওই কনসেপ্টটা ফলো করে যে হোয়াট ইউ ওয়ান্ট বাট নট হাউ টু ডু ইট। আমাদেরকে জাস্ট বলে দিতে হয় যে কি করতে হবে, বাট কিভাবে হবে সেটা কম্পিউটার দেখে নেয়। ঠিক আছে, আর এগুলো তুই যদি দেখতে চাস, এখন এআই এর ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজটা খুব ইউজ হচ্ছে। ঠিক আছে, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তো মেনলি আমরা এই সমস্ত জিনিসগুলো শিখি না, আমাদের যেটা দরকার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা মেন দরকার সেটা আমরা এখন ইউজ করে থাকি। প্রসিডিউরাল প্যারাডিয়ামটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, আর ফাংশনাল প্যারাডিয়ামটা আমরা ইউজ করে থাকি। লজিক্যাল প্যারাডিয়াম আর এগুলো আমরা খুব একটা দেখি না, বাট জেনে রাখা ভালো যে আর কি কি প্রোগ্রামিং প্যারাডিয়াম রয়েছে। ঠিক আছে, আচ্ছা। কারো কিছু প্রবলেম?
না এই আর ল্যাঙ্গুয়েজ আর পাইথন এই দুটো কার আন্ডারে আছে? পাইথনটা পড়ছে পাইথন তোর তো অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে পড়ছে, আর যদিও এগুলো আরটা কিন্তু আরও কি অবজেক্ট ওরিয়েন্টেড? আর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ। এটা আমাকে একটু দেখতে হবে ভাই, আর ল্যাঙ্গুয়েজটা। ওয়েট আমি বলে ওটা দিচ্ছি। মনে হচ্ছে দাদা তোমার ওই ফাংশন মানে প্রসিডিউরাল প্যারাডিয়াম এর মধ্যে পড়বে মনে হয়। জাস্ট এক মিনিট। ওকে, আর ল্যাঙ্গুয়েজটা আমরা পরে জেনে নেব, ঠিক আছে? এটা আমার জানা নেই, ঠিক আছে? তোরা একটু সার্চ করে দেখিস, আমরা তো কনসেপ্টটা বলে দিলাম, ঠিক আছে? আর হুম ল্যাঙ্গুয়েজটা তো হুম আমি হুম, জানি না, ঠিক তাই আছে। আমি বলতে পারছি না যে আর ল্যাঙ্গুয়েজটা কোন প্যারাডিয়ামের মধ্যে পড়ছে, ঠিক আছে? বাট আর ল্যাঙ্গুয়েজ তোরা যদি ইউজ করে থাকিস তাহলে বুঝতে পারবি যে কোন প্যারাডিয়ামের মধ্যে পড়ছে। সেখানে যদি ক্লাস অবজেক্ট এই কনসেপ্টগুলো থাকে তাহলে সেটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডিয়ামের মধ্যে ফেলতে পারি। সেখানে যদি ফাংশনস প্রসিডিওরস এর ব্যাপার থাকে, ঠিক আছে, তাহলে আমরা সেখানে প্রসিডিউরাল প্যারাডিয়ামের মধ্যে ফেলতে পারি, ঠিক আছে? ফাংশনাল প্যারাডিয়ামে আমরা এইরকম জায়গায় খেলতে পারি যে যেখানে এমন কিছু যদি ফাংশনস আর এর ব্যবহার করা হয় যেখানে আমাদেরকে জাস্ট বলে দিতে হয় বাট কিভাবে কাজটা হচ্ছে সেটা অটোমেটিক্যালি কম্পিউটার দেখে নেয়, তাহলে সেটা ফাংশনাল প্যারাডিয়ামের মধ্যে ফেলতে পারি, ঠিক আছে? হুম, বুঝতে ক্লিয়ার। পারছিস? ওকে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, বাট এটা জেনে রাখবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু কোনো না কোনো একটা প্যারাডিয়াম ফলো করে, ঠিক আছে? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ। এইবার আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডিয়াম যেটা আছে সেটাই আমরা ডিটেলসে ডিসকাশন করব। তাহলে ক্লিয়ার হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি? তাহলে এবার তোরা বলবি না তো যে হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? স্যার হয়তো জিজ্ঞেস করলো, বলে স্যার এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, বলবি না তো? যে না নেট না, না। প্রোগ্রামিং আছে এটা তোর হচ্ছে ওপর কোনো বেসিক্যালি একটা একটা প্যারাডিয়াম। হ্যাঁ, প্যারাডিয়াম একটা মাধ্যম। বলবি স্যার যেরকম আমরা কাজ বিভিন্ন ওয়েতে করতে পারি সেরকম প্রোগ্রামিংও তো বিভিন্ন ওয়েতে করা যায়, তার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডিয়াম হচ্ছে তার মধ্যে একটি। যদি বলে আদার্স প্যারাডিয়াম কিগুলো, ব্যাস বলে দিবি। ভাই এগুলো কিন্তু বেসিক কোশ্চেন এক্সামে, ঠিক আছে? শুধু এক্সামের নয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা যদি আমার পার্সপেক্টিভে তোকে বলতে যাই, ঠিক আছে, এটা হচ্ছে একটা মোস্ট 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 ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা তোদের ইন্টারভিউতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই, আমি 100% লিখে দিতে পারি। এমন কোনো ইন্টারভিউ হবে না যেখানে থেকে উপস থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে না। তাই উপসটাকে এতটা মানে জাস্ট এক্সাম পার্সপেক্টিভে পড়িস না। আমি তোকে বলছি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি, উপসটা তোরা যদি খুব ভালোভাবে মানে পড়ে নিস, ইন্টারভিউ তুই কিছু না হলেও 30 থেকে 40% অ্যান্সার দিতে পার, আমার গ্যারেন্টি আছে। এতটাই ইম্পর্টেন্ট। কেন উপস থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে এটা 100% শিওর, ঠিক আছে? তুই সেটা যদি টিসিএস এর কথা বলিস, ঠিক আছে, টিসিএস এর কথা বলিস, আদার্স যে কোনো তুই যদি বলিস, উপসের কনসেপ্ট ধরবেই। তাই এটাই বলবো যে উপস যেগুলো আমি পড়াবো, ঠিক আছে, আমি যতটা পড়াবো এনাফ পড়াবো, এনাফ ডিটেলসে যাবো, বাট তোর রেসপন্সিবিলিটি থাকবে সেগুলো কিন্তু পড়া। ক্লিয়ার হলো উপসটা কতটা দরকার? ওকে দাদা। আর শুধুমাত্র এটা পড়লি ইন্টারভিউতে ক্র্যাক করলি সেটা নয়, তুই যখন বিভিন্ন সফটওয়্যার বানাবি, কোড লিখবি, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডিয়ামটাই কিন্তু ফলো করবে, ঠিক আছে? তার লেখা স্টাইলটা, কারণ এর অনেক ফিচার্স আছে, শুধু শুধু ফলো করে না। তাহলে আমরা দেখে নিই ফিচার্স গুলো কি কি রয়েছে এর। কেন এই উপসটাকে এতটা প্রায়োরিটি দিচ্ছে বিভিন্ন কোম্পানিরা? ফিচার্স অফ উপস, দেখ, যদি আমরা ফার্স্ট পয়েন্ট বলতে চাই, এখানে কনসেপ্ট আছে, বুঝলি? কনসেপ্ট অন ক্লাস অবজেক্ট, মেনলি এই ক্লাস অবজেক্টের উপর টোটাল আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আছে। দ্যাট মিনস যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা আছে, যে আমরা বললাম যে প্যারাডিয়ামটা আছে, যদি আমরা কোনো ল্যাঙ্গুয়েজটা ইউজ করি তার আন্ডারে যে ল্যাঙ্গুয়েজগুলো চলবে এই ক্লাস অবজেক্টের উপরে ডিপেন্ড করে চলবে, বুঝলি? ক্লাস অবজেক্টের উপরে টোটালটা ডিপেন্ড করে চলবে। তার মধ্যে হচ্ছে একটা জাভা, আরো অনেক কিছু ল্যাঙ্গুয়েজ আছে, জাস্ট আমরা এখনই সেটা ডিসকাস করব। তাছাড়া এর মধ্যে না অনেক কিছু তোর কনসেপ্ট আছে, লাইক কনসেপ্ট অফ অ্যাবস্ট্রাকশন,
ইনহেরিটেন্স, ঠিক আছে, এনক্যাপসুলেশন, এই সমস্ত টার্মগুলো তোরা এখন বুঝতে পারবি না, বাট এই টার্মগুলো, ঠিক আছে, এক একটা হচ্ছে টপিক যেগুলো আমরা ডিটেলসে ডিসকাস করবো, যেমন অ্যাবস্ট্রাকশন ডিটেলসে ডিসকাস করবো, ইনহেরিটেন্স ডিটেলসে ডিসকাস করবো, এনক্যাপসুলেশন ডিটেলসে ডিসকাস করবো, আর এগুলোর থেকে ডিরেক্টলি কোশ্চেন চলে আসে। রাইট ডাউন দ্য definition of inheritance বা what do you mean by inheritance, write different types of inheritance with example, ব্যাস এগুলোই কোশ্চেন। সো এই ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশনস, এগুলো ইউজ করার কারণটা কি, ঠিক আছে, মানে তুই যদি অ্যাজ আ সিকিউরিটি হিসাবে তুই তোর কোডের মধ্যে যদি কিছু সিকিউরিটি ফিচার্স অ্যাড করতে চাস, লাইক তুই যদি এরকম করতে চাস যে তুই একটা প্রোগ্রাম লিখলি, সাপোজ ধর তুই একটা প্রোগ্রাম লিখলি, ঠিক আছে, এটা একটা প্রোগ্রাম আছে, বাট বাইরের থেকে কোনো একটা মানুষ এলো, এই পার্টটাতে তুই একটা কিছু ইম্পর্টেন্ট লাইক পাসওয়ার্ডের ব্যাপার লিখেছিস, সে যদি তোর কোডটা দেখে 1 by 1 পড়তে শুরু করে, তাহলে সেটা বুঝতে পেরে যাবে, সে যদি অ্যাক্সেস করতে পারে তোর কোডটা, তাহলে তো তোর পাসওয়ার্ডটা বুঝতে পেরে যেতে পারে। বাট আমরা উপস ইউজ করে কিন্তু প্রোটেক্ট করতে পারি আমাদের পাসওয়ার্ডটা, তার জন্য বিভিন্ন কনসেপ্ট আছে, বুঝতে পারলি? এই জন্য আমরা উপসটাকে বেশি করি, মানে সিকিউরিটির ব্যাপারেও আমরা কিন্তু উপসটাকে ইউজ করে থাকি, সিকিউরিটি ফিচার্স। to give more security to the code or হ্যাঁ, software. তাছাড়া আছে কোড রিউজেবিলিটি। এই যে দেখতে পাচ্ছিস না, এই ইনহেরিটেন্স লিখলাম, ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা সেম কোড বারবার করে ইউজ করতে পারি। সাপোজ ধর তুই এখানে একটা কিছু একটা কোড লিখলি, ঠিক আছে, এইবার পরে তোর এই কোডটা আবার দরকার হলো, তখন কি তুই এই কোডটা আবার লিখবি? না, ওটা থেকেই তুলে নিয়ে ব্যাস করবো। এটাই আমরা এখানে লাগিয়ে দেবো। তো ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা সেগুলো করতে পারি। তারপর কি হতে পারে না, কস্ট কাটিং, তাহলে সেম কোড আমরা বারবার করে ইউজ করছি, তাহলে কস্টটা রিডিউস হবে তো। হ্যাঁ, আর কি হতে পারে, কোড অপটিমাইজেশন, আমরা অপটিমাইজলি কোডগুলো ইউজ করছি তো। একটা কোড যদি আমরা সেম কোড বারবার করে ইউজ করি, তাহলে কোড অপটিমাইজ হচ্ছে, আমরা বারবার করে কোডগুলো লিখছি না। এই সমস্ত ফিচার্সগুলোর জন্যই আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেমটাকে আমরা এতটা প্রায়োরিটি দিচ্ছি। বেসিক্যালি বিভিন্ন কোম্পানিতেও কিন্তু এগুলো ফলো করে বিভিন্ন সফটওয়্যার আর তৈরি করা হচ্ছে। তাহলে বুঝতে পারলি কেন তৈরি করছে, তার প্রায়োরিটিটা কোথায়। এতদূর অব্দি ক্লিয়ার হলো? ওকে, এইবার আমরা যেটা জানবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে বেসিক্যালি কি কি জিনিসগুলো রয়েছে, তাই তো। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে না মেনলি 4টা পিলার্স রয়েছে। তাহলে এবার যেটা করব সেটা হচ্ছে পিলার্স অফ, দেখ আমি যতগুলো জিনিস পড়াবো প্রত্যেকটা জিনিসেই তোরা কিন্তু সেম ভাবে ভ্যালু দিস, ঠিক আছে, কারণ এইগুলো থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে। এই পিলার্স অফ উপস লিখলাম না একটা পয়েন্ট, এটার থেকেও কোশ্চেন চলে আসে যে হোয়াট, রাইট ডাউন দ্য পিলার্স অফ উপস। উপসের যে সমস্ত পিলার্সগুলো রয়েছে, পিলার বলতে বোঝায় উপসের মধ্যে মেন মেন যে কনসেপ্টগুলো রয়েছে, বুঝলি? বুঝতে পারলি পিলার মানে কি বোঝাতে চাইলাম? তো মেনলি উপসের মধ্যে যে পিলার্স, ক্লাস অবজেক্ট ওগুলো পিলার্স অফ উপস হবে। দেখ ওগুলো বেসিক কনসেপ্ট, ঠিক আছে, ওগুলো ক্লাস আর অবজেক্ট তুই যদি ধরিস সেটাকে তাহলে 6টা পিলার হয়ে যাচ্ছে। কোনো কোনো বইয়ে লেখা আছে যে উপসের মধ্যে 6টা পিলার রয়েছে, কারণ আমি বলে দিচ্ছি, জাস্ট 4টা আমাকে লিখতে দে, তারপরে আমি বলে দিচ্ছি। দেখ বেশিরভাগ বইয়ে পাবি তুই উপসের মধ্যে 4টা পিলার রয়েছে, কি কি, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। বাট কিছু কিছু বইয়ে তুই এটাও কিন্তু পেতে পারিস, ঠিক আছে, যে উপসের মধ্যে পিলার রয়েছে 6টা,
মানে সেখানে ক্লাস আর অবজেক্টটাকে আলাদা দুটো করে নিয়ে নিচ্ছে। তাই দেখ, সেফ সাইড হিসাবে চলাই দরকার, এক্সামে আমাদেরকে নাম্বার পেতে হবে। তো উপসের পিলারে যদি আসে কোশ্চেন, চারটাই লিখবি, ঠিক আছে? যদি কেউ জিজ্ঞেস করি বলবি চারটাই আছে: ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ওকে অ্যাবস্ট্রাকশন। বাট কিছু কিছু বইয়ে তোরা পেতে পারিস যে ছটাও পিলার রয়েছে, সেখানে ক্লাস আর অবজেক্টটাকেও ঢুকিয়ে দিস, ঠিক আছে? ওকে এটাও কিন্তু, যেটা আমি পড়লাম, এটাও কিন্তু মেনি মেনি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এখনো অবধি জাস্ট চারটা নাম লিখলাম। এবারে একটার পর একটা ক্লাসে আমি একদিন ইনহেরিটেন্স নিয়ে বলবো, একদিন এনক্যাপসুলেশন নিয়ে বলবো, একদিন পলিমরফিজম নিয়ে বলবো, একদিন অ্যাবস্ট্রাকশন নিয়ে বলবো। তখন তোদের কাছে টার্মগুলো প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বাট এখন অবধি পিলার্স অফ উপস বলতে কি কি বোঝায় সেটা আমি বলে দিলাম। ওকে, এইবার যেটা আমরা দেখবো, এবার আমরা দেখবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন কোন ল্যাঙ্গুয়েজ ফলো করে। কারণ আমরা এটা জানছি যখন, বাকি ল্যাঙ্গুয়েজগুলো তো আমরা জানলাম কোন কোন ল্যাঙ্গুয়েজ ফলো করে, মোটামুটি জানলাম, ঠিক আছে? যেগুলো আমাদের দরকার হয়, জাভাস্ক্রিপ্ট আমরা জানলাম কোন ল্যাঙ্গুয়েজ ফলো করে, কোন প্যারাডিয়াম ফলো করে। সিটা আমরা জানলাম কোন প্যারাডিয়াম ফলো করে। তো যে সাবজেক্টটা আমাদের পড়ছি, তো সেটা তো জানা দরকার কোন কোন ল্যাঙ্গুয়েজ ফলো করে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে। জাভা তো ফলো করি। হ্যাঁ, জাভাও করে। দেখ, যদি আমরা ফার্স্ট ট্রুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি, যেটা ফলো করেছিল সেটা হচ্ছে ফরট্রান, সরি স্মল টক। ফার্স্ট তাহলে ফার্স্ট ট্রুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা, কি বললাম? স্মল টক। এটাও কিন্তু এক্সামে কোশ্চেন চলে আসে এমসিকিউ, যে ফার্স্ট ট্রুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা। আর ফার্স্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা আছে, জাস্ট আমাকে একটু টাইম দিয়ে, এটা আমার ঠিক মনে পড়ছে না। ফার্স্ট হ্যাঁ, সিমুলা মনে পড়েছে। জাস্ট সিমুলা 67। হ্যাঁ, সিমুলা। এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? দেখ, ফার্স্ট অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে, সিমুলা হচ্ছে ফার্স্ট অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, বাট এটা কিন্তু 100% অবজেক্ট ওরিয়েন্টেড ফলো করছিল না। মানে 100% অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ফলো করে না, বুঝতে পারলি? তাই এটা হচ্ছে ফার্স্ট অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। লিখে দিচ্ছি, নট কমপ্লিটলি ফলো। এটা কিন্তু কমপ্লিটলি ফলো করে না অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, ঠিক আছে? বাট যদি বলিস তাহলে দাদা কমপ্লিটলি ফলো করে কোন ল্যাঙ্গুয়েজ, কমপ্লিটলি ফলো করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে স্মল টক। মনে থাকবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, দাদা। ওকে ঠিক আছে? সেমিস্টারে কিন্তু এটার উপর একটা এই দুটোর মধ্যে একটা কোশ্চেন এক্সপেক্ট করতেই পারিস, ঠিক আছে? তাহলে আদার্স প্রোগ্রামিং কোন কোন ল্যাঙ্গুয়েজ গুলো আছে যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফলো করে, লাইক লিখে দিচ্ছি, আদার্স জাভা, যেগুলো তোরা বললি, আর কি পাইথন, পাইথন সি প্লাস প্লাস তাই তো? সি সাব, সি সি, সি বলছিস?
না সি, না সি শার্প বলতে চাইছিলাম, তুমি বলে দিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফলো করে। বাট ফার্স্ট ট্রুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা? স্মল টক। স্মল টক। হ্যাঁ, আর ফার্স্ট অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ সিমুলা। সিমুলা। এইবার এবার আমরা যেটা বললাম যে জাভার এই তোর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে সবকিছুই হয়ে থাকে ক্লাস অ্যান্ড অবজেক্ট বেসিসে। দেখ আমরা ফিচার সাথে বললাম কনসেপ্ট অন ক্লাস অ্যান্ড অবজেক্ট। সো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে না টোটালটাই হয়ে থাকে কিন্তু ক্লাস অ্যান্ড অবজেক্ট বেসিসে। লিখে দিচ্ছি, ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং total work done on the basis of class and object. বাট এখানে কিন্তু টোটালটাই হয়ে থাকে কিসের বেসিসে? ক্লাস অ্যান্ড অবজেক্ট। বুঝতে পারলি কিসের বেসিসে হয়ে থাকে? ক্লাস আর অবজেক্ট। ক্লাস আর অবজেক্ট। তাহলে আমাদেরকে এবার জেনে নিতে হবে যে হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট। কেউ জানা আছে? আচ্ছা, আমি প্রোগ্রামিং এর ভাষায় ধরছি না। ক্লাস বলতে কি বুঝিস কেউ আমাকে বলতে পারবি? যে তোরা কি বুঝিস বল ক্লাস বলতে? যেটা বুঝিস সেটাই বল, কোনো প্রবলেম নেই, ভুলেই বল। ক্লাস হচ্ছে একটা এরকম জিনিস, মানে আমরা পার্টিশন করি না, মানে এই ক্লাসে এতজন, এই ক্লাসে আচ্ছা, এতজন, ক্লাস বলতে ওরকম কোনো টাইপের একটা ক্লাস। জিনিসের মানে যদি একটা কোনো জিনিসের ব্লু প্রিন্ট, কোনো কাজ করার আগে ব্লু প্রিন্টটা, আর সেটা যখন বাস্তবে রূপান্তরিত হয় সেটা অবজেক্ট। এটা কি তুই কোথা থেকে দেখে বললি নাকি তুই জানতিস কোনটা বল? নাকি না, তুই এটা উপস যখন আগে আমি পড়েছিস? পাইথনে, না আমি যখন পাইথনে পড়ি ক্লাস ইনহেরিটেন্স, আচ্ছা সেখানকার কনসেপ্ট আচ্ছা, থেকে পড়লাম। বুঝেছি বুঝেছি। তার মানে তুই উপসের কিছু কিছু কনসেপ্ট আগে থেকে পড়েছিস, তাই তো? আমি এটা পাইথনের যখন পড়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ, ইনহেরিটেন্স ক্লাস, আচ্ছা আচ্ছা সেখানে ওইটা বললাম যে ব্লু আচ্ছা প্রিন্ট আচ্ছা। যখন একটা বাড়ির বাড়ির একটা স্ট্রাকচারের ব্লু প্রিন্ট করা হলো, সেটা যখন বাস্তবে রূপান্তরিত করা হলো সেটা অবজেক্ট হয়ে হ্যাঁ, গেল। দুজনেই ঠিক বলেছিস, ঠিক আছে। প্রথমে যেজন বললি যে বেসিক্যালি একটা মানে শ্রেণীকে বোঝাচ্ছে, তুই এটাই বোঝাতে চাইলি তো? মানে পার্টিকুলারলি একটা টাইপকে বোঝাচ্ছে, এটাই বলতে চাইলি তোরা? হ্যালো, ফার্স্ট কে বললি? আচ্ছা, লেফট সুকান্ত তুই বললি? যে ফার্স্ট বলেছে সে নেয়, সে লিভ করে আচ্ছা গেছে, আমি আচ্ছা, লিভ সেকেন্ডটা করে বললাম। গেছে। ঠিক আছে, তো দুজনেই ঠিক বলি, ঠিক আছে। বেসিক্যালি তুই যেটা বললি একদম এক্স্যাক্টলি, এটা হচ্ছে একটা ব্লু প্রিন্টের মতো কাজ করে। Okay. দেখ, একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে ব্যাপারটা আমাদের টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। দেখ, সাপোজ ধর এনিম্যাল, এই যে আমরা একটা লিখলাম এনিম্যাল। আচ্ছা বল, এটা একটা শ্রেণী বোঝাচ্ছে তো? এটা হ্যাঁ, এনিম্যাল বলতে কি বোঝে? পার্টিকুলারলি আমরা কোনো কিছুকে বলতে পারবো যে এটা না, এনিম্যাল? একটা অ্যানিমেল গ্রুপকে বাস্তবে বোঝাচ্ছে। এনিম্যাল বলতে কি কিছু আছে? না। বাস্তবে এনিম্যাল বলতে কিছু নেই। এনিম্যাল বলতে আমরা টোটালটাকে বুঝি, যে ডগ, কাউ, গোট, টোটাল সব জিনিসগুলোকে আমরা বলছি এনিম্যাল। বাট পার্টিকুলারলি আমরা কোনো জিনিসকে কিন্তু বলতে চাই না। পার্টিকুলারলি যদি আমরা কোনো একটা জিনিসকে বলতে চাই তাহলে এনিম্যালের একটা টাইপ কি? আমরা বলতে পারি ডগ, ডগ হচ্ছে একটা এনিম্যাল, তাই তো? হ্যাঁ। কাউ, গোট। তো এনিম্যালটা মেনলি রিপ্রেজেন্ট করা হয় একটা শ্রেণী বোঝাতে, একটা শ্রেণী টাইপ বোঝাতে। তাহলে ক্লাসের আমরা ডেফিনেশনটা কি বলতে পারি? আমরা এটাই বলতে পারি যে ক্লাস ইজ আ তুই যেটা বললি সেটাই লিখছি, টেমপ্লেট বা ব্লু প্রিন্ট।
টেমপ্লেট অর ব্লুপ্রিন্ট, এটা লিখতে পারি তো। আর একটা কথা বলতে হ্যাঁ পারি, লিখতে পারি। প্রোটোটাইপও বলতে পারি, ঠিক আছে। এতগুলো টার্ম আমরা ইউজ করতে পারি। প্রোটোটাইপ, দ্যাট মিনস it is used for categorize, মেনলি আমাদের একটা শ্রেণীকে মানে ক্যাটাগরাইজ করতেই তো ইউজ হচ্ছে ক্লাসটা। হুম। মানে এটা একটা কি, বেঙ্গলিতে যদি আমরা বলতে যাই ক্লাসটা, তাহলে কি শ্রেণী, তাই তো। এইবার আমাকে একটা কথা বল, এই ডগ, কাউ, গোট যেগুলো আমরা লিখলাম, এগুলো তো এক একটা করে পার্ট এনিমেলের, কি ঠিক হ্যাঁ বললাম না ভুল বললাম? তার একটা ভাগ করা। এগুলোকে বলছে এক একটা অবজেক্ট, এগুলোকেই বলছে এক একটা অবজেক্ট, বুঝলি। আর এটাই হচ্ছে ক্লাস। হুম। তাহলে মেনলি যেটা ক্যাটাগরাইজ করতে বোঝায়, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের ক্লাস। আর তার মধ্যে যে জিনিসগুলো থাকে, ঠিক আছে, মেনলি যে জিনিসগুলোর অস্তিত্ব আছে, সেগুলোকে আমরা বলবো অবজেক্ট। দেখ, এখানে যদি বলি এনিমেল, এনিমেলের কি কোনো অস্তিত্ব আছে? না। না। তাহলে ক্লাস ডাজন্ট হ্যাভ রিয়েল ওয়ার্ল্ড এক্সিস্টেন্স, ইট ডাজন্ট হ্যাভ রিয়েল ওয়ার্ল্ড এক্সিস্টেন্স। কেন রিয়েল ওয়ার্ল্ড এক্সিস্টেন্স এর নেই বলতে বুঝতে পারলি? হুম। হ্যাঁ। কারণ ওটা একটা শ্রেণীকে বোঝাচ্ছে টোটাল। হ্যাঁ, এটা একটা শ্রেণীকে বোঝাচ্ছে, এটা জাস্ট একটা ব্লু প্রিন্ট। আমরা আমরা বাড়ি করার জন্য একটা তো ব্লু প্রিন্ট করি, ওই ব্লু প্রিন্টার কি বাস্তবে কোনো অস্তিত্ব আছে? না। জাস্ট ওটা একটা টেমপ্লেট, ঠিক আছে, একটা ফরম্যাট, যে কিভাবে আমি বাড়িটা করব সেটা বোঝাচ্ছে। তা ওটা একটা যখন বাস্তবে রূপ দেবো তখন অবজেক্ট হ্যাঁ, হবে। তো বাস্তবের রূপ কোনটা? এই যে অবজেক্ট গুলো, এক একটা অবজেক্ট যেগুলো দেখছিস না, এগুলোই হচ্ছে বাস্তবের রূপ, এগুলোই হচ্ছে বাস্তবের রূপ, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হলো অবজেক্ট কি আর ক্লাস কি, বোঝাতে পারবি কাউকে? হ্যাঁ। 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 আচ্ছা, আর হ্যাঁ। আর একটা আমরা বলতে পারি, এ ক্লাস ইজ আ কম্বিনেশন অফ অবজেক্ট, বলতে পারি তো। হুম। 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 তারপর আমরা হলো যে কোনো সময় ক্লাসকে মডিফাই করতে পারি, বাট অবজেক্টকে মডিফাই করতে পারি না। আচ্ছা, সেগুলো আমরা পরে শিখবো, ঠিক আছে। বাট এখন উপর উপর থেকে যেটা আমরা বুঝছি, সেটা এগুলো বুঝে নেয়। তাহলে বুঝতে পারলি ক্লাস জিনিসটা কি। এবারে অবজেক্ট যদি আমরা জিনিসটা দেখি, সেটা একটু দেখে নিই অবজেক্ট জিনিসটা কি। যদি আমরা বলে দিলাম এখানে কোনটা অবজেক্ট, এবারে বল ক্লাসের তো অবজেক্ট থাকলো মানে ক্লাসের তো রিয়েল ওয়ার্ল্ড এক্সিস্টেন্স থাকছে না, একদম আমরা প্রুভ করে দেখে নিলাম। এবারে বলো অবজেক্টের কি কোনো রিয়েল ওয়ার্ল্ড এক্সিস্টেন্স আছে? হুম। আচ্ছা। এটা যদি বলতে পারিস তাহলে জানবো তোদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো। কি বলিস? হুম। আছে তো এই জিনিসটা। তৃষা, ক্লাস শুনছিস? হ্যালো। আচ্ছা, সুকান্ত কি মনে হচ্ছে? হ্যাঁ, হুম। তবে আছে। আচ্ছা, তাহলে কার নেই? ক্লাসের নেই, ঠিক আছে। তাহলে অবজেক্টটা আমরা লিখতে পারি ইট ইজ আ পার্ট অফ ক্লাস। হ্যাঁ। এগুলো কিন্তু দেখ আমাদের একটা করে প্রুফও হচ্ছে আর ডেফিনেশনও হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি বলিস হোয়াট ইজ ক্লাস, তোকে জাস্ট এগুলোই বলতে হবে, যে ক্লাস ইজ বেসিক্যালি আ টেমপ্লেট অর ব্লুপ্রিন্ট, or we can say that it is a prototype, and it is used for categorize, and we also say that class is a combination of objects, and as class is a template or blueprint, it doesn't have real world existence. বাস ক্লাসের ডেফিনেশন হয়ে গেল। ডিরেক্টলি কোশ্চেন চলে আসে, হোয়াট ডু মিন বাই ক্লাস, ঠিক আছে, বা রাইট শর্ট নোট অন ক্লাস। তো সেক্ষেত্রে ডেফিনেশনটা দিবি, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিবি, ঠিক আছে। তারপর ক্লাসের
যে ফরম্যাটটা আছে, সিনট্যাক্সটা আছে ক্লাস লেখার, সেটাও দিয়ে দিবি। সেটা আমি এখন দেখাইনি। এবার জাস্ট আমরা দেখে নিই যে অবজেক্ট জিনিসটা কি, তার ডেফিনেশনটা একটু দেখে নিই। ক্লিয়ার? তাহলে এখানেই মুখস্থ হয়ে যাচ্ছে তো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে একদম। যাচ্ছে তো? হ্যাঁ 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 ওকে, তাহলে অবজেক্ট ইজ আ, বল ডেফিনেশনটা আমরা কি লিখতে পারি? অবজেক্ট ইজ আ পার্ট অফ ক্লাস। হুম আর কি বলতে পারি? and it has It have real world existence. existence. গুড, ইট হ্যাজ রিয়েল ওয়ার্ল্ড এক্সিস্টেন্স। আর কি বলতে পারি? আচ্ছা, অবজেক্ট অকুপাই মেমোরি করবে তো, মেমোরি অকুপাই করবে তো, হ্যাঁ 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 মেমরি অকুপাই করবে। ক্লাস মেমোরি অকুপাই করবে? না না, গুড ওটার তো এক্সিস্টেন্স নেই। গুড গুড, ভেরি গুড ভেরি গুড। যার এক্সিস্টেন্স আছে সেই মেমোরি অকুপাই করবে, যার এক্সিস্টেন্স নেই সে কিভাবে মেমোরি অকুপাই করবে, তাই তো? হুম ওকে, তাহলে এইবার আমাদের যেটা দেখা দরকার সেটা তো আমরা বললাম থিওরিটিক্যাল হিসাবে ক্লাস জিনিসটা কি। এবার তার সিনট্যাক্সটা দেখা তো দরকার, হুম কি বলিস? তাহলে সিনট্যাক্সটা দেখে নি। সিনট্যাক্স অফ ক্লাস। তাহলে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো ফলো করে, লাইক জাভা, তাহলে কোথা থেকে স্টার্ট হতে পারে বলতো? মানে একটা কোড কোথা থেকে স্টার্ট হতে পারে? যেরকম সি প্রোগ্রামিং এর ফার্স্ট স্টার্ট কি, হেডার ফাইল দিতে হয়, তাই তো? হ্যাঁ ইনক্লুড stdio ওটা। হ্যাঁ, তারপর তার মধ্যে আমাদের মেন মেথডটা ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদের মেন ফাংশনের কাজ হয়। মেন ফাংশনের কাজ হয়। সেই রকম আমরা তো বলেই দিলাম যে একটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবসময় ক্লাস অবজেক্ট দিয়ে টোটাল কিছুটা হয়। তাহলে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন লিখবো সেটা কি দিয়ে স্টার্ট হবে বলতো? এখন অবধি যেটা তোর মনে হচ্ছে বল। ক্লাস দিয়ে। গুড, ক্লাস নেম। একটা ক্লাস দিয়ে স্টার্ট হতে হবে, কারণ ক্লাসটাই তো হচ্ছে মেন জিনিস, তার মধ্যেই তো অবজেক্ট গুলো থাকে। প্রথমে তো আমরা অবজেক্ট দিয়ে স্টার্ট করতে পারি না, কারণ অবজেক্টটা কোন ক্লাসের হুম মধ্যে পড়ছে সেটাও তো ব্যাপার আছে না। হুম বুঝতে পারলি? তাহলে কিরকম ভাবে মানে রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিলেট করতে পারছিস? হ্যাঁ 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 দেখ, উপসটা হচ্ছে একদম মানে পুরোপুরি রিয়েল ওয়ার্ল্ড, ঠিক আছে? এটা যদি রিলেট করতে পারিস তাহলে উপসটা তোর কাছে একদম মানে খুবই সহজ। বাট সেটা যদি তুই রিলেট করতে না পারিস তখন সেটাই তোর কাছে অনেকটাই কঠিন মনে হবে। তাহলে দেখিনি, ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার্স, অ্যাক্সেস মডিফায়ার্স জানা আছে তোদের কারোর? না দাদা আমি জানি না। ঠিক আছে, আমি পরের দিন বলে দেবো, ঠিক আছে? Okay. দেখ, অ্যাক্সেস মডিফায়ার বেসিক্যালি হচ্ছে এগুলো। পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, ডিফল্ট, এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো প্রথমে আমাদেরকে এইগুলো ইউজ করতে হয়, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট, এগুলো আমাকে ইউজ করতে হয় অ্যাজ আ অ্যাক্সেস মডিফায়ার হিসেবে। তারপর কি লিখতে যে হয়? কোনো এগুলো একটা তো ইউজ দাদা করলেই এই হবে। এক একটা হ্যাঁ হ্যাঁ ল্যাঙ্গুয়েজে এক হ্যাঁ, একটা, যেমন ইয়ের ক্ষেত্রে পাবলিক, পাইথনের ক্ষেত্রে। না না, সেরকম কোনো মানে নেই। ব্যাপারটা হচ্ছে পাবলিক লেখার পেছনে একটা কারণ থাকে, বুঝলি? প্রোটেক্টেড লেখার পেছনে একটা কারণ থাকে, প্রাইভেটের পেছনে একটা কারণ থাকে, ডিফল্টের পেছনে একটা কারণ থাকে। আমি তোদেরকে বললাম না একটু আগে যে জাভাটাকে আমরা সিকিউরিটি পারপাসে ইউজ করি, তো এগুলো বেসিক্যালি হুম সিকিউরিটি পারপাসে ইউজ করা হয়। পরের দিন আমরা বলে দিই যে কোনটা কখন ইউজ করা হয়। ওকে জাস্ট ওকে শিওর। আজকের ক্লাস অব্দি এটুকু জেনে রাখ যে এগুলো হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার। এই অ্যাক্সেস মডিফায়ার গুলো অ্যাজ আ প্রোগ্রামার আমরা যদি আমাদের প্রোগ্রামে সিকিউরিটি ফিচার্স অ্যাড করতে চাই তখন আমরা অ্যাক্সেস মডিফায়ার অ্যাড করি। বাট তুই যে যদি, কোনো পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট বা ডিফল্ট যে কোনো একটা ইউজ করলেই হবে। হ্যাঁ, যে কোনো একটা ইউজ করলেই চলবে। তুই এই দেখ, ডিফল্ট যেটা বললাম না, কিছু না লেখা মানেই ডিফল্ট বোঝায়, বুঝলি? কিছু না লেখা মানেই ডিফল্ট বোঝায়। এই জন্য তুই যদি
অ্যাক্সেস মডিফায়ার নাও লিখিস, মানে এইগুলো যদি একটাও না লিখিস, তারপর তাহলে ক্লাস ডিফল্ট ইউজ হচ্ছে। ক্লাস হ্যাঁ নেম যদি দিস তাহলে সেটা ডিফল্ট বোঝাচ্ছে। ডিফল্টটা বাই ডিফল্ট নিন, মানে অ্যাক্সেস মডিফায়ার তুই দিতেও পারিস না দিতেও পারিস, যদি না দিস তাহলে ডিফল্টটা বাই ডিফল্ট নিয়ে নিই কম্পিউটার। ক্লিয়ার? ওকে স্যার। এইবার হ্যাঁ এর ভেতরে কি কি জিনিস থাকে? এর ভেতরে থাকে মেথডস থাকে। যারা প্রোগ্রামিং করেছিস মেথডটা আই থিঙ্ক জানা দরকার তোদের, ঠিক আছে? কনস্ট্রাক্টর থাকে, আর যদি নাও জানা থাকে কোনো প্রবলেম নেই, আমি তো বলে দেবো, সবকিছুই আমি বলে দেবো। ফিল্ডস থাকে, ব্লকস থাকে, তার মধ্যে নেস্টেড ক্লাস থাকে। এই সমস্ত জিনিসগুলো আমাদের মানে পর নেস্টেড ক্লাসটা দাদা নেস্টেড লুপের মতন না? হ্যাঁ নেস্টেড লুপ, এক্স্যাক্টলি বলতে পারিস, ঠিক আছে? যেমন একটা লুপের ভেতরে আরেকটা লুপ থাকে, সেরকম নেস্টেড ক্লাস বলতে একটা ক্লাসের মধ্যে হ্যাঁ আরেকটা ক্লাস থাকে, একটা ক্লাসের ভেতরে আরেকটা ক্লাস, বুঝলি? সেম ফরম্যাট ফলো হ্যাঁ করবে। তাহলে বুঝতে পারলি যে ক্লাসের ফরম্যাটটা কি? তাহলে আমরা একটা দেখে নিই যে একটা ক্লাস কি হতে পারে। একটু আগে আমরা একটা এনিমেল এক্সাম্পল দিলাম, তাহলে সেটাই ক্লাসের ফরম্যাটে কি দাঁড়াচ্ছে দেখে নিই, সেটাই দেখে নিই। হ্যাঁ। হ্যাঁ দেখা যাক। ওকে, তাহলে ফার্স্ট আমরা কি বলেছিলাম? অ্যাক্সেস মডিফায়ার। বল আমি কোনটা দেবো? তোরা পাবলিক বলবি, আমি লিখবো অ্যাকর্ডিং টু দ্য সিনটেক্স বলবি, ঠিক আছে? বল কি দেওয়া যায়? পাবলিক অ্যানিমাল। ঠিক আছে, পাবলিক দিলাম, পাবলিক। এইবার এই ক্লাস, তারপরে ক্লাস দেবো, তাই তো? ক্লাস হ্যাঁ দিই, তারপর হ্যাঁ কি দেবো? ক্লাস নেম অ্যানিমাল। 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 এইবারে এই নামটা দেওয়ার একটা রুলস আছে। ফার্স্ট যে ক্যারেক্টারটা থাকে সেটা ক্যাপিটাল দিতে হয়, বাট সেটা যদি তুই ক্যাপিটাল নাও দিস তাও চলে যাবে। বাট অ্যাকর্ডিং টু জাভা রুল এটাই বলা হয় যে সেটা ক্যাপিটাল, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিতে হয়, বুঝতে পারলি? বাট তুই যদি না দিস আচ্ছা। তাও চলে যাবে। বাট আমরা যেরকম লেখার ক্ষেত্রে কমা, পূর্ণচ্ছেদ এগুলো দিই তো, কমা, ফুল স্টপ এগুলো দিই তো, তো তার হ্যাঁ পেছনে কিছু হুম। একটা কারণ থাকে। বাট তুই যদি সেগুলো না দিস, একটা যদি কেউ তোর লেখাটা পড়ে, পড়তে অসুবিধা হবে, বাট বুঝতে তো পারবে কি লিখেছিস। হ্যাঁ হ্যাঁ সেরকম হ্যাঁ। তুই যদি এগুলো ফার্স্ট লেটারটা ক্যাপিটাল না দিস, বুঝতে পারবে, ঠিক আছে? বাট সেক্ষেত্রে প্রবলেম হবে। বাট ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দেখলে ইজিলি বুঝে যাবে যে এটা হচ্ছে একটা ক্লাস। বুঝতে পারলি কেন বললাম? বুঝে যাবি, এগুলো কিছুদিন পরে হ্যাঁ হ্যাঁ বুঝে বুঝতে যাবি। পেরেছি। ফার্স্ট ক্লাসে প্রত্যেকটা জিনিস কিন্তু পুরো একদম মানে ডিপলি বুঝতে পারবি না। বুঝতে পারবি যখন মানে উপসটা প্রায় মেনলি তোর পিলার্সটা ক্লিয়ার হয়ে যাবে। চারটা পিলার যখন আমরা পড়ে যাবো না, তোর মেনলি উপসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর অ্যাডভান্স টপিকগুলো আমরা পড়বো, তখন তার কিছু বলার নেই, তখন সবটাই হয়ে যাবে। বাট এর মধ্যে তাহলে বাকি জিনিসগুলো থাকবে, মেথড থাকতে পারে, আর কি থাকতে পারে? কনস্ট্রাক্টর থাকতে পারে, ফিল্ডস ব্লকস আর ফিল্ডস নেস্টেড থাকতে ক্লাস। পারে, ব্লকস থাকতে পারে, নেস্টেড ক্লাস থাকতে পারে। ক্লিয়ার? হুম ক্লিয়ার। ওকে, তাহলে এবার আমরা দেখবো যে অবজেক্ট যেটা লিখলাম তার সিনট্যাক্সটা একটু দেখে নি, কি বলিস? হ্যাঁ তাহলে অবজেক্ট কি জিনিসটা সেটা বুঝতে পেরেছিস তো? হুম বুঝতে পেরেছি। ওকে, এই জায়গাটা দেখি। আর একটা অবজেক্টের মধ্যে না তিনটা জিনিস থাকে। একটা অবজেক্টের মধ্যে, অবজেক্ট consists of three things, তিনটা জিনিস থাকে। কি কি থাকে? একটা হচ্ছে আইডেন্টিটি নেম, স্টেট or attribute, আর একটা হচ্ছে বিহেভিয়ার। বুঝলে? এই তিনটা জিনিস থাকে। এই যে আইডেন্টিটি নেম মানে বুঝতে পারছিস, নেমটাকে বোঝাচ্ছে অবজেক্টের কিছু একটা নেম থাকবে। ওকে, স্টেট বা অ্যাট্রিবিউট বলতে কি বোঝে সেটা আমরা একটু দেখে নিই। দেখ, স্টেট বা অ্যাট্রিবিউট বলতে
কিছুই না, বেসিক্যালি এর ক্যারেক্টারিস্টিক্স গুলোকে বোঝাচ্ছে। একটা ডগের ক্যারেক্টারিস্টিক্স কি কি দিতে পারিস? তার একটা কালার আছে, তার তার একটা কালার, 4টে পা। 4টে পা, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক। এগুলোকে আমরা স্টেট বা একটা অ্যাট্রিবিউট, লেজ। একটা লেজ, ঠিক আছে, এগুলোই আমরা বলতে পারি। তাহলে অ্যাট্রিবিউট কি হতে পারে? যে লেগ, কালার, তাই তো? তাহলে এগুলো কি হ্যাঁ। হলো? অ্যাট্রিবিউট হলো। ওকে, তাহলে আমরা এখানে লিখে নিই স্টেট বা অ্যাট্রিবিউট কোনগুলো পড়ছে। লেগ, কালার, ঠিক আছে, এইবার বিহেভিয়ার বলতে কি বোঝে? বিহেভিয়ার মানে কি বুঝিস? বিহেভিয়ার বাংলা মানে বলতে কি বুঝিস তোরা? কোডটা ব্যবহার। ব্যবহার, ঠিক আছে, বা আমরা এটা বলতে পারি যে ওয়ার্ক, কিছু কাজ করা। তাহলে একটা অবজেক্টের কাজ করা বলতে কি বোঝায়? ইট বলতে পারিস, কিছু করা, ইট। খাওয়াটাও তো একটা কাজই হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ক। আর কি হতে পারে? রান, টকিং। ওকে, টকিং বা বার্কিং বলতে পারিস, ঠিক আছে, জাস্ট, ঠিক আছে, টকিং, তোরা যেটা বলিস সেটা লিখ, টকিং। রান হতে পারে, তাই তো? হ্যাঁ, হতে পারে তো? সো হতে পারে। মানে যে কোনো কাজ করাকেই হ্যাঁ, ইয়ে যে বলে। কোনো কাজ করাকেই আমরা বিহেভিয়ার বলতে পারি। বিহেভিয়ার আন্ডারে আনতে পারে। হুম। তাহলে একটা অবজেক্টের মধ্যে কি কি জিনিস থাকে বুঝতে পারলি? হুম। রান, এগুলো কিন্তু এক্সামের ক্ষেত্রে লিখতে হবে। যদি তোকে অবজেক্ট কি সেটা যদি বলে তো এইগুলো বলে দিবি, ঠিক আছে? এইরকম ভাবে আমি যেরকম ভাবে বলছি সেরকম ভাবেই বলিস। মানে ডিসকাস করতে বললে এক্সামের ক্ষেত্রে, এক্সামে জানিস তো বেশি নাম্বার পাওয়ার মানে টেকনিকটা কি? পয়েন্ট বেশি বেশি দেওয়া। মানে খুব বেশি কন্টেন্ট লিখিস না, কন্টেন্ট কম লিখবি, পয়েন্ট বেশি লিখবি। যদি তোকে অবজেক্টে নিয়ে 5 নম্বরে লিখতে বলতে বলে, তো কি লিখবি? অবজেক্টের একটু ডেসক্রিপশন দিবি, তারপর অবজেক্ট নিয়ে কি কি জিনিস থাকে সেগুলো লিখবি, তারপরে একটা এক্সাম্পল দিলি, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলি যে এটা হচ্ছে তার আইডেন্টিটি নেম, এটা হচ্ছে তার আর স্টেট বা সিনট্যাক্স। অ্যাট্রিবিউট, এটা হচ্ছে তার বিহেভিয়ার, ঠিক আছে? তারপরে একটু কোডটা লিখে দিলি যে ক্লাস হচ্ছে এটা, তারপর অবজেক্ট হচ্ছে এটা। বুঝতে পারলি? এই রকম ভাবে কিন্তু করতে হয়, তাহলে কিন্তু হুম। অনেকটাই নাম্বার পাওয়া যায়। এইবার ব্যাপারটা হচ্ছে একটা অবজেক্ট কোথায় ক্রিয়েট করা হবে? অবজেক্ট ক্রিয়েট করা হবে ক্লাসের মধ্যে, একটা ক্লাসের আন্ডারে। ক্লাসের আন্ডার, তাই তো? হুম। তাহলে এইবার অবজেক্ট ক্রিয়েশনটা আমরা দেখে নেব। অবজেক্ট ক্রিয়েশন, একটা অবজেক্টকে কিন্তু অনেক রকম ভাবে ক্রিয়েট করা যায়। 5 রকম ভাবে অবজেক্ট ক্রিয়েট করা যায়। অবজেক্ট ক্যান বি ক্রিয়েটেড ইন 5 ওয়েজ। 5 রকম ভাবে আমরা অবজেক্টকে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে বাই ইউজিং নিউ কিওয়ার্ড, বাই ইউজিং নিউ নিউ কিওয়ার্ড, কিওয়ার্ড। হ্যাঁ, বাই ইউজিং নিউ ইনস্ট্যান্স মেথড, by using clone method, by using deserialization method, আর একটা আছে by using factory method। এত রকম ভাবে তুই অবজেক্ট ক্রিয়েট করতে পারবি। কত রকম?
5 ওয়েস আছে, 5 রকমের টাইপ ভাবে তুই অবজেক্ট ক্রিয়েট করতে পারবি। বাট আমরা বেশিরভাগ যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে নিউ কিওয়ার্ড দিয়ে আমরা অবজেক্ট ক্রিয়েট করব, বুঝলি? নিউ আচ্ছা কিওয়ার্ড দিয়ে আমরা অবজেক্ট ক্রিয়েট করে থাকি। তাহলে কিভাবে বাট জেনে রাখা ভালো যে অবজেক্ট ক্রিয়েশন কত রকম ভাবে করা যায়, ঠিক আছে? ইন্টারভিউর ক্ষেত্রে যদি ডিটেলড কোনো কিছু জিজ্ঞেস করে, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে যে ছেলেটার মধ্যে ডিটেলড নলেজটা আছে কিনা একটু জাজ করা যায়, বুঝলি? তার জন্য আমি কিন্তু পড়াচ্ছি এগুলো। বাট আমরা যেগুলো ফলো করি মেনলি যেরকম ভাবে অবজেক্ট ক্রিয়েট করে থাকি সেটা হচ্ছে নিউ কিওয়ার্ড দিয়ে। তাহলে বাই ইউজিং নিউ কিওয়ার্ড দিয়ে অবজেক্ট কিভাবে ক্রিয়েট হয় সেটা একটু দেখে নিই। বাই ইউজিং নিউ আচ্ছা, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাসও কি এত কমজন জয়েন করেছিল? আমি একাই জয়েন করেছিলাম দাদা। তুই একাই জয়েন করেছিলি? ক্লাস কর ভাই, লাইভ ক্লাস করলে তোদের অনেক কিছুই প্রবলেম সলভ হবে, ঠিক আছে? যেটা বুঝতে পারবি না সেটা তো আমি আর পরে তোকে আর বোঝাতে পারবো না, যদিও এক দুবার সেটা বুঝিয়ে দেবো, বাট সবাই মিলে আমাকে যদি বলিস সেটা আমার পক্ষে পসিবল হয়ে উঠবে না। লাইভ ক্লাসে কিন্তু প্রবলেম সলভ হবে, সেটা রেকর্ডিং ভিডিও দেখে কিন্তু সলভ হবে না। ওকে, তো দেখে নিই যে বাই ইউজিং নিউ কিওয়ার্ড দিয়ে আমরা কিরকম ভাবে অবজেক্ট ক্রিয়েট করি। মেনলি এটা 3টা স্টেপে অবজেক্টটা ক্রিয়েট করা হয়, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে ডিক্লারেশন, যেরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। ভেরিয়েবল ডিক্লেয়ার করতে জানিস তো? হুম ইনস্ট্যান্সিয়েশন, ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে? তাহলে একটা অবজেক্ট বাই নিউ কিওয়ার্ড দিয়ে 3টা স্টেপে ক্রিয়েট করা হয়, বুঝলি? 3টা স্টেপ ফলো করে একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখলে ক্লিয়ার হয়ে যাবে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ ওকে, দেখ আমরা এখানে যেটা লিখলাম ডিক্লারেশন, তাহলে একটা ভেরিয়েবলকে কিভাবে ডিক্লেয়ার করা আমাকে বল। একটা আমি ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, বল। আগে Int এ ডেটা টাইপ দেন ভেরিয়েবলের নেম। ওকে, তাহলে ডেটা টাইপটা কি হবে? ইন্টিজার হলে ইন্ট int হবে, ইন্ট। তারপর দেন বেকন একটা float নেম হলে এ বি সি ডি। decimal হলে float, ওকে, তারপর আমি একটা ভেরিয়েবলের নাম দেবো, তাই তো? নেম দেবো। ওকে, হ্যাঁ। এ দিয়ে দিলাম, ব্যাস ডিক্লেয়ার হয়ে গেল তো। is equal to দিয়ে যদি ইনিশিয়াল মানে ভ্যালু কোনো দিতে চাও হ্যাঁ, তাহলে is equal to দিয়ে ভ্যালু। না আমি যদি ভ্যালু ইনিশিয়ালাইজ করতে যাই তখন ভ্যালু ইনিশিয়ালাইজ করব, বাট এটা তো ডিক্লেয়ার হলো। হ্যাঁ সেই রকম তুই আমাকে হ্যাঁ বল, একটা ক্লাসের আন্ডারে যদি কোনো অবজেক্ট ডিক্লেয়ার করতে চাস তাহলে তার ডেটা টাইপটা কি হবে? তাহলে এর টাইপটা কি ছিল? এর টাইপটা কি ছিল? ইন্টিজার টাইপ, ওই জন্য ইন্ট ইউজ করলি। ইন্টিজার int সেরকম অবজেক্টের টাইপটা কি? অবজেক্টের টাইপটা কি? ওটা একই হবে, ইন্টিজারই হবে। ইন্টিজারই হবে। কেন হবে ভাই ইন্টিজার? তার সে তো ক্লাসেরই একটা পার্ট, ঠিক কি না? অবজেক্টটা কি ক্লাসের একটা পার্ট নয়? আচ্ছা তাহলে কি, তাহলে সেলফ হবে? না, তার ক্লাসের নামটা হবে অ্যানিমেল, হ্যাঁ 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 বুঝতে পারলি? অ্যানিমেল, হুম অ্যানিমেল, এবার তার একটা নাম দিয়ে দিলি কাউ। দেখ এটা মানেই তো বোঝাচ্ছে যে অ্যানিমেল ক্লাসের মধ্যে একটা অবজেক্ট আছে কাউ, অ্যানিমেলের একটা পার্ট কাউ। না আমি এটা ঠিক বুঝলাম না, আরেকবার একটু বলবো। দেখ এটা ফার্স্ট আমরা একটা ডিক্লেয়ার করলে কি ডেটা টাইপ দিই, ঠিক আছে? তো এই যে হ্যাঁ কাউ এটা তো অবজেক্ট, এর ডেটা টাইপটা কি? এর ডেটা ও টাইপটা কি? অ্যানিমাল হ্যাঁ অ্যানিমেল। ক্লাসটা। দেখ অ্যাকচুয়ালি যদি আমরা দেখতে যাই এটাই হওয়া উচিত যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ টোটাল কিছু যা কিছু হবে ক্লাস আর অবজেক্টের বেসিসে লেখা হবে। বাট জাভার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম ভাবেও কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখি। বাট এটা যদি অ্যাকচুয়াল দেখতে চাস তাহলে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফলো করছে না। কেন করছে না? আমরা কি বললাম একটু আগে যে ক্লাস আর অবজেক্ট বেসিসে হবে সব কিছু। তার ডেটা টাইপ হয় ক্লাস হতে পারে নয় অবজেক্ট হতে পারে, ঠিক আছে? বাট এই জন্য জানিস তো জাভা আমরা বলি যে 100% অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফলো করে না, বাট কিছুটা ফলো করে।
যেরকম অবজেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ফলো করছে। তার ডেটা টাইপটা কি হচ্ছে? ক্লাস টাইপ হচ্ছে। বুঝতে পারলি? বেসিক্যালি এটা হচ্ছে টাইপ। যে অবজেক্টটা ক্রিয়েট করলি তার টাইপটা কি? তুই তো বলে দিতে পারিস না এই কাউটা ইন্টিজার টাইপের, বলতে পারবি কাউটা ইন্টিজার টাইপের? না, কি বলবি? কাউটা অ্যানিমেল টাইপের, বলতে পারিস তো কাউটা অ্যানিমেল অ্যানিমাল টাইপের? টাইপ। হ্যাঁ। তো সেই হ্যাঁ, রকম যে এটা যে ক্রিয়েট করলি সেটা ফ্লোট নাকি ইন্টিজার, তার তো একটা কিছু শ্রেণী আছে। তার যেরকম শ্রেণী ইন্টিজার, সেরকম কাউয়ের শ্রেণী হচ্ছে অ্যানিমেল। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি বারবার করে বলছি, যদিও এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফলো করছে না, বাট তাও কিন্তু আমরা জাভার ক্ষেত্রে এটা লিখে থাকি। এই জন্যই জাভাতে বলা হয় 100% অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফলো করে না। 100% অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফার্স্ট ফলো করে কে, আমরা দেখে নিয়েছিলাম। এই যে এখানে টপ বলেছিলাম না, ওই অ্যাটলিস্ট ফার্স্ট ট্রুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্মল টপ। এটা স্মল যে টপ। একদম এখানে টোটাল কিছু তুই যদি দেখতে যাস না, একটা ডেটা টাইপও তুই যদি ডিক্লেয়ার করিস না, সেটা অবজেক্ট ক্লাস টাইপ আমরা দিই। ইন্টিজার, ফ্লোট এগুলো কোনো কনসেপ্ট নেই, বাট জাভার মধ্যে আছে। এই জন্য জাভাতে আমরা বলি যে জাভা কিন্তু টোটালটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট নয়। ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ, 70% 80% বলতে পারিস, বাট টোটাল নয় কিন্তু। ওকে, তাহলে একটা অবজেক্টকে কিভাবে ডিক্লেয়ার করতে যায় আমরা শিখলাম। বুঝতে পারলি তো? ক্লিয়ার হলো? ক্লাস আর তার ইয়ে। হ্যাঁ, তার টাইপটা হচ্ছে ক্লাস, তারপরে অবজেক্টের নাম যেটা দিবি, তোর নাম হলে তোর নাম দিবি। বাট তোর নাম দিয়ে দিলে কিন্তু তুই অ্যানিমেল টাইপের হয়ে যাবি, সেটাতে কিন্তু তখন প্রবলেম হয়ে যাবে। না, সেক্ষেত্রে হিউম্যান বিং দিতে হবে ক্লাস। হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড। তারপর এবার আমাদের কি বললাম, ইনস্ট্যান্সিয়েশন হবে, আর কি হবে, ইনিশিয়ালাইজেশন, তাই তো? তাহলে এই যে ইন্ট এ লিখলি, এবার তুই যদি ইনিশিয়ালাইজেশন করি, তুই ইনিশিয়ালাইজেশন কিভাবে করতে পারি, তার মধ্যে যদি ভ্যালু পুট করে এ ইজ ইকুয়াল টু 10, এ ইজ ইকুয়াল টু। তাই তো? সেরকম এখানে লিখে দিবি কাউ ইজ ইকুয়াল টু নিউ অ্যানিমেল। এটাই হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার ফরম্যাট। আর এখানে ইনস্ট্যান্সিয়েশন আর ইনিশিয়ালাইজেশনটা একসাথে হয়েছে, বুঝলি? এই দুটো, এই যে এই মানে পার্টটা, দুটো মানে একই? না দুটোর মানে একই নেই, ইনস্ট্যান্সিয়েশন আর ইনিশিয়ালাইজেশনটা একসাথে হয়ে গেল। মেনলি নিউ ক্রিয়েটটা ফর ক্রিয়েটিভ, এই যে নিউটা বেসিক্যালি কিসের জন্য ইউজ হচ্ছে বলতো? ফর ক্রিয়েটিং নিউ অবজেক্ট। অবজেক্টটাকে ক্রিয়েট করার জন্য নিউটা ইউজ হয়, ঠিক আছে? আর এই পার্টটাকে বলা হয় কনস্ট্রাক্টর, যেটা আমি পরের ক্লাসগুলোতে পড়াবো। হোয়াট ইজ কনস্ট্রাক্টর, বুঝলি? ওকে, ধর অ্যানিমালের পর দুটো ব্র্যাকেট দিয়ে ওটা সেমিকলন দিয়েছো? হ্যাঁ, সেমিকোলন দিচ্ছি ওটা। এটাই হচ্ছে তোর অবজেক্ট ক্রিয়েট করার ফরম্যাট বাই ইউজিং নিউ কিওয়ার্ড, ঠিক আছে? এবার এটাকে তুই একটা লাইনও লিখতে পারিস, এন সিঙ্গেল লাইন। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট, বুঝতে পারলি সবকিছু? বুঝতে পারলাম। তা যদি কেউ কোশ্চেন করে, যদি কেউ বোঝাতে বলে, বোঝাতে পারবি তো? হুম, ঠিক হ্যাঁ আছে। দাদা। Okay. এইবার আমি কি বলেছিলাম, যে একটা ক্লাসের মধ্যে তার বিহেভিয়ারও থাকতে পারে, স্টেট বা অ্যাট্রিবিউটও থাকতে পারে, তাই তো? তাই তো? হ্যাঁ, এইবার সাপোজ ধর এর মধ্যে কিছু একটা মেথড আছে, ঠিক আছে? তুই ওই প্রোগ্রামিংটার মধ্যে কিছু একটা মেথড লিখলি, ধর রান নামের একটা মেথড আছে, রান নামের একটা মেথড আছে। এই মেথডটাকে তো, আচ্ছা,
তোরা এটা জানিস তো, যদি মেথডটা তোরা শিখে থাকিস, মেথড ইউজ করে থাকিস, মেথডটাকে ফার্স্ট ডিক্লেয়ার করতে হয়, তারপর কি করতে হয়, রান করতে হয়, মেথডটাকে কল করতে হয়, তাই তো? নালে কি হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ মেথডটা হ্যাঁ। রান করবে যদি কল না করিস? না না। তাহলে এই মেথডটাকে কল করার জন্য আমরা বাই ইউজিং ডট অপারেটর ইউজ করি। বাই ইউজিং মানে ওইটার ভেতর প্রবেশ করে ডট এসে। হ্যাঁ বলে দিচ্ছি, বাই ইউজিং ডট অপারেটর উইথ অবজেক্ট উই কল দ্য মেথড। তাহলে একটা মেথডকে তুই যদি কল করতে চাস, কিভাবে কল করব? ধর একটা প্রোগ্রামিং আছে, এই যে এই প্রোগ্রামিংটাই ভাব, এই যে এটা প্রোগ্রামিং আছে, ওই যে অ্যানিমেল, ঠিক আছে, তার মধ্যে রান বলে একটা মেথড আছে। তাহলে প্রোগ্রামিংটা একটা শর্ট প্রোগ্রামিং লিখি, তাহলে বুঝতে পারবি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ দাদা, তাহলে প্রোগ্রামিং স্টার্ট কি দিয়ে হবে? একটা প্রোগ্রামিং স্টার্ট কি দিয়ে হতে পারে বল? ক্লাস। ওকে, প্রোগ্রামিং ক্লাসের সিনট্যাক্সটা মনে আছে? বল ক্লাসের সিনট্যাক্স কি? পাবলিক গুড, পাবলিক, তারপর ক্লাস, তাই তো? ক্লাস, ক্লাস তারপর নেমটা ওকে, নেম অ্যানিমেল অ্যানিমাল। দিচ্ছি। ওকে, অ্যানিমেল, তারপরে ব্রেসেস ওপেন। ওকে, এইবার হ্যাঁ আমাদের যা কিছু আমরা জাভার মধ্যে লিখি, আমাদের মেন মেথডের মধ্যে লিখতে হয়, ঠিক আছে? আর এই মেন মেথডটা লেখার একটা সিনট্যাক্স আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড ভয়েড। মেন স্ট্রিং। সিতে খালি পাবলিক স্ট্যাটিকটা দিই না, খালি ভয়েড মেনটা দিই বা ইন্ট মেন। হ্যাঁ, সিতে শুধু ডেটা টাইপটা দিতে হয়, মানে দ্যাট মিনস রিটার্ন টাইপটা দিতে হয়, ডেটা টাইপ, তাই তো? তারপর কি রিটার্ন টাইপ, তারপরে হ্যাঁ ওই মেথড নেম। তারপর এর মধ্যে আমাদের অবজেক্ট ক্রিয়েটার যেগুলো করি সেগুলো হয়, বুঝতে পারলি? হুম। এটা হচ্ছে তোর জাভার ফরম্যাট। তাহলে এটা কি হলো? এটা হয়ে গেল ক্লাস। ব্র্যাকেটে স্ট্রিং। হ্যাঁ, এটা স্ট্রিং আছে, স্ট্রিং, তারপরে থার্ড ব্রেসেস ওপেন, থার্ড ব্রেসেস ক্লোজ, তারপর আর্গস। তাহলে এটা কি ক্লাস, আর এটা কি আর্টস মেথড। মানে কি দাদা এখানে? ARGS, আর্টস মানেটা কি? আর্গস মানে হচ্ছে এটা মেথডের মধ্যে প্যারামিটার পাস করি তো, মেথডের মধ্যে সেটা প্যারামিটার পাস আর্গুমেন্ট। করি, জানিস তো? জানিস? হ্যাঁ 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 হ্যাঁ। দাদা হ্যাঁ। হ্যাঁ, তো এটা হচ্ছে স্ট্রিং আর্গ, মানে স্ট্রিং প্যারামিটার পাস করলাম। এটা আর্গস এর জায়গায় তোর নামও লিখে দিতে পারিস, বাট একটা বেসিক ফরম্যাট ফলো করে আমরা আর্গস লিখি, বাট এখানে তোর নামটাও লিখতে পারিস। যেরকম আমরা যে কোনো প্যারামিটার নাম পাস করি, সেরকম এখানেও একটা স্ট্যান্ডার্ড করে দেওয়া আছে আর্গসটাকে, বুঝলি? বুঝলি, এটা হচ্ছে ওই প্যারামিটার নেম, স্ট্রিং, স্ট্রিং অ্যারে। এই যে স্ট্রিং অ্যারে নিলাম না, স্ট্রিং অ্যারেটার তো একটা কিছু নাম হবে, কি বলিস? নাম হবে। হ্যাঁ, তো ওই আর্গসটার নাম দিয়ে দিয়েছে তার, ওটা তোর নামও লিখতে পারিস। আর এটা যে মেথড লেখার ফরম্যাট, ঠিক আছে? পরের দিনে আমি যখন মেথড পড়াবো তখন একবার ডিটেলসে বলে দেবো যে তার ফরম্যাটটা কিরকম রয়েছে। ক্লাস লেখার যেরকম একটা আচ্ছা। ফরম্যাট আছে না, সিনটেক্স আছে, সেরকম মেথড লেখার একটা সিনটেক্স আছে। তো দেখ, জাভার মধ্যে কিন্তু এই ফরম্যাটটাই ফলো করে, যেরকম আমি তোদের বললাম যে জাভার মধ্যে সবকিছু ক্লাস অবজেক্ট দিয়ে ডিনোট করা হয়। তো ফার্স্ট ক্লাসটাকে ক্রিয়েট করতে হয়, তার মধ্যে মেন মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, কারণ টোটাল কিছু মেন মেথডের ভেতরেই হয়। তারপর আমরা অবজেক্ট যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এবার অবজেক্ট ক্রিয়েট করতে চাইলে বল কেমন ভাবে ক্রিয়েট করবো? অ্যানিমেল অ্যানিমাল কাউ। cow is equal to
is equal to new নিউ অ্যানিমাল। animal. বুঝতে পারলি? হ্যাঁ এইবারে সাপোজ ধর এখানে একটা রান মেথড আছে, ঠিক আছে? আমি রান মেথডটা জাস্ট লিখে দিচ্ছি রান মেথড, ঠিক আছে? কারণ আমি রান মেথডটা করে দেখালাম না কেন বলতো? তোদেরকে আমি মেথডের সিনট্যাক্স এখনো বলিনি। জাস্ট এখানে লিখে দিলাম রান মেথড। We just assume there is a run method. আমরা জাস্ট এখানে একটা অ্যাজিউম করে নিচ্ছি যে এখানে একটা রান মেথড আছে, ঠিক আছে? বাট পরের দিন যখন আমরা মেথড শিখবো, মেথডের সিনট্যাক্স শিখবো, তখন আমরা মেথডটা লিখবো, ঠিক আছে? ক্লিয়ার কেন লিখলাম না? বাট ওকে যেরকম ভাবে আমাদেরকে মেথডটাকে তো রান করতে হয়, ঠিক আছে? এখানে যদি আমি মেথডটা করতাম সেটা হচ্ছে মেথড ডিক্লারেশন, এবার মেথডটাকে তো আমাকে রান করতে হবে, কি বলিস? হ্যাঁ রান করতে হবে। হ্যাঁ, তো সেটাকে আমরা রান করবো কিরকম ভাবে? বাই ইউজিং ডট অপারেটর উইথ ইউজিং অবজেক্ট। তাহলে অবজেক্ট আমাদের কি ডট আছে? রান হ্যাঁ, সেটাই লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি বল? আমরা লিখতে পারি এটাই, কাউ ডট রান, এটাই। বাই ইউজিং ডট অপারেটর we call the run method, ঠিক আছে? বুঝতে পারলি? তাহলে একটা মেথডকে কিভাবে আমরা রান করব, হুম বুঝতে পারা গেল? এটাই হচ্ছে জাভার ফরম্যাট, বুঝলি? এরকম ভাবে আমরা আচ্ছা দাদা এটা আউটপুট প্রিন্ট করানোর জন্য এই রান মেথডটা ইউজ করছো? না না, জাস্ট আমি একটা যে কোনো মেথড, আচ্ছা অন্য মেথডেই বল, জাস্ট আমি একটা তোদেরকে দেখালাম, ঠিক আছে? সাপোজ ধর অন্য মেথডেই আছে, তোর নামটাই আমি দিয়ে দিলাম, তোর নামটা বল। সৌমাল্য। SOU, তারপর সৌম, হ্যাঁ MALYA। LYA, তাই তো? জাস্ট তোর একটা নামের হ্যাঁ আমি একটা মেথড ক্রিয়েট করলাম, তার মধ্যে কিছু একটা আছে, কিছু একটা করেছি, তো সেটাকে রান করবি কি করে? বাই ইউজিং, সৌমাল্য ডট রান। না, অবজেক্ট ডট সৌমান্য, ঠিক আছে? তোর নামটা হবে, ও বুঝেছি। বুঝতে পারলি? আমি জাস্ট দেখালাম যে একটা মেথডকে তুই রান করবি কিভাবে, রান না করলে তো মেথডটা চলবে না, ব্যাস এটাই দেখ। হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে বল যেটা আমি পড়ালাম ক্লিয়ার হলো কিনা, এর মধ্যে কিছু কি প্রবলেম আছে? না না দাদা আজকের মধ্যে প্রবলেম নেই। ভালো লেগেছে ক্লাসটা? হুম ভালো লেগেছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে দেখ আমরা কি করে কি কি শিখলাম। আজকে আমরা এটাই শিখলাম যে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা আমরা জানলাম যে আমাদের সাবজেক্টটা আছে, ওটা কি কি কনসেপ্টে কি সেটা কি ওর কনসেপ্ট, প্যারামিটার কি কি হ্যাঁ সেটা আমাদের কোথায় আর লাগবে, আমরা তোটা এটাকে প্রায়োরিটি দেবোই কেন। আর ভাই এটা তোদেরকে আমি বলছি ফার্স্ট ক্লাস, ঠিক আছে? এটা আমি আর কোনোদিন বলবো না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাকে কিন্তু ইন্টারভিউ পার্সপেক্টিভে পড়, মানে ডিটেলড ভাবে পড়, আমিও পড়াবো, আমি ডিটেল ভাবেই তোদেরকে পড়াবো, বাট তোদেরকে সেরকম ভাবেই গুরুত্ব দিতে হবে ক্লাসটাকে, ক্লাসগুলোতে জয়েন করিস কিন্তু, কারণ এটা ইন্টারভিউ পার্সপেক্টিভের হট টপিক। হ্যাঁ বল। না ওটাই বলছি মানে জয়েন হবো আমি। হ্যাঁ, এটা কেন আর হট দাদা টপিক? সেই রকম হ্যাঁ বল। আর বলছি সেরকম টাইমটা দেখে তুমি গোটা সিলেবাসটা শেষ করবে। হ্যাঁ তোর কোনো টেনশন নেই, সিলেবাস আমি শেষ করে দেবো, হ্যাঁ ঠিক আছে? বাট হ্যাঁ হ্যাঁ যদি বলিস আমাকে এক সপ্তাহে সিলেবাস শেষ করে দিতে, আমি সেটাও পারবো। আমাকে যদি বলিস এক মাস টাইম দিয়ে সিলেবাস শেষ করতে, আমি সেটাও পারবো। বাট না আমি না চাই সেটা নয় যেটা মানে বলে রাখবো আর কি। আমি চাই যেটাই, যে কেন তোদের আগে যখন পড়ছি সিলেবাস কভার হতো না এখানে? একটু এদিক ওদিক হতো কিছু কিছু সাবজেক্টে, সব সাবজেক্ট নয়। প্রবলেম নেই, আমি সিলেবাস কভার করে দেবো, সিলেবাস নিয়ে টেনশন করিস না। বাট এটা যদি তোরা প্রথম থেকে ভাবিস সিলেবাস কভার করার জন্য এখানে এসেছিস, সেটা ভুল করছিস, কারণ প্রত্যেকটা জিনিসকে কিন্তু দাদা সেম তুমি এরকম প্রায়োরিটি ভাবে দিতে হয় না। এরকম ভাবে দাদা তুমি এরকম ভাবে পড়িও যাতে ইন্টারভিউ ভালো করা যায় আর এক্সামেও ভালো করানো যায়। সেটাই তো আমি চাইছি, সেটার জন্য তোদের আমার হেল্প লাগবে, মানে একটু ওয়েট করে থাকতে হবে।
তোরা যদি সেটা সিলেবাস দেখে ভয় পেয়ে যাস, সিলেবাস কখন শেষ হবে, সিলেবাস কখন শেষ হবে, সেটা ভাই করলে কিন্তু ডিটেলে পড়া যাবে না। দেখ, আমি তো টাইম নষ্ট করছি না, তোদেরকে সেরকম ভাবেই তো ডিটেলে পড়াচ্ছি বলেই তো টাইমটা লাগছে, কি বলিস? কি হ্যাঁ বলিস? দাদা। হ্যাঁ, তো এটা কখনোই ভাবিস না যে আমি টাইম নষ্ট করার জন্য এসেছি, বা আমি জাস্ট টাইম নষ্ট করার জন্য তোদেরকে এতক্ষণ ক্লাসটা টানছি, এগুলো ভাবিস না। ক্লাস শেষ করার, সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব আমার, এটা আছে, আমি করে দেবো। বাট এটা ভাবিস, সেমিস্টারে তুই 10 নাম্বার কম পেয়ে গেলে কোনো প্রবলেম হবে না, বাট ইন্টারভিউতে যদি কোনো কনসেপ্ট মিস করে যাস, জবটা পাবি না কিন্তু, ঠিক আছে? তাই সেমিস্টারটাও যতটা ইম্পর্টেন্ট, ততটা কিন্তু ইন্টারভিউটাও ইম্পর্টেন্ট। কারণ আফটার অল আমাদেরকে কিন্তু একটা জব করতে হবে। সিলেবাস নিয়ে সিলেবাস নিয়ে ভয় পাস না, তুমি কি সিলেবাস আমি কল্যাণী কমপ্লিট করে দেবো। কল্যাণী গভর্নমেন্ট কলেজে? হ্যাঁ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, হ্যাঁ দাদা। সিলেবাস নিয়ে ভাবিস না, সিলেবাস দেখে ভয়ও পাস না। সিলেবাস যদি দেখতে যাস, ছোটই আছে, ঠিক আছে? জাভা জানলেই হয়ে যাবে। তোর জাভাটা একটু করা স্টার্ট করে দে। তাহলে কি বলছিস, সিলেবাসের পেছনে ভয় পেয়ে গিয়ে তাহলে আমি যে দুটো ক্লাস বলছিলাম জাভার উপর করাবো, কি ছেড়ে দেবো কি? আমাকে যেটা বলবি তোরা। না 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 দাদা, দাদা, না না দাদা। সেটা বলছি না, আমি জাস্ট ওটা বললাম। হ্যাঁ, না না, তো দেখ, পড়াচ্ছি তোদেরকে, তো তো তোরা যেরকম ভাবে বলবি সেরকম ভাবে কিন্তু আমি পড়াবো। না না দাদা,